শুনলাম তুমি নাকি জেনে শুনে একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করতে চাইছো, এটা কি সত্যি? আমি বললাম, যা শুনেছো ঠিকই শুনেছো বাবা। বাবা বলল, যা করছো ভেবে করছো তো, পরে পস্তাবে না তো? আমি বললাম, তোমার ছেলে যা করে ভেবেই করে, এটা তুমি নিশ্চয়ই ভালো জানো। রাতে ওবারই ফোন করে দ্রুত বিয়ের ডেট ফিক্স করো, এই শুক্রবার হলে আমার ভালো হয়। বাবা এবং আমার কথা শুনে ফুফি বলল, ভাইয়া তুমি অন্তত মত দিও না, আমাদের রুদ্ধ এমন মেয়েকে কিছুতেই ডিজার্ভ করে না। না জানি কি ঘটেছে তার সাথে, প্লিজ ভাইয়া না করে দাও। ফুফির কথা কর্ণগোচর হতেই ফোন থেকে চক্ষু হটিয়ে ফুফির পানে এক পলক তাকিয়ে দেখলাম এখানে আমার মা বাবা সহ আরো লোকই আছে, তবে সবাই নীরব। আমি ফুপির উদ্দেশ্যে কোনো কথা বললাম না। বাবা বললেন, যার জীবন তাকেই ভাবতে দাও এসব নিয়ে, সে কোনো বাচ্চা নয়, তাই তার সিদ্ধান্ত সেই নিক। পরক্ষণেই বাবা আমার দিকে তাকিয়ে আবারও বললেন, দেখো রুদ্ধ, তুমি বিয়ে করতে চাইলে আমি অমত করব না, তোমার মাও চাই তুমি বিয়ে করো, ভালো মন্দ বোঝার দায়িত্ব তোমার, ভেবে কাজ করো, পরে রিগ্রেট করো না, বাকিটা আমি সামলে নিচ্ছি। আমি বললাম, ভাবা শেষ, শুধু দ্রুত তাকে এ বাড়িতে নিয়ে আসতে চাই। তৎক্ষণাৎ ছেলের জবাব পেয়ে কিছুটা আশ্চর্য হলেন রাশেদুল সাহেব। এক ভাইয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে এমন কি দেখলো যে ধর্ষিতা মেয়েকে বিয়ে করার জন্য ছেলে এত তৎপর হয়ে আছে। এ ছেলেকে বোঝা দেয়। তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ঠিক আছে, যা চাও তাই হবে, আসছি আমি এখন। বলে তিনি উঠে চলে গেলেন। একটা মেয়ে এসে রুদ্ধকে এক কাপ চা দিতে রুদ্ধ হাতে নিয়ে চুমুক বসালো। তখন ওই পাশ থেকে রুহানি বেগম বললেন, তুই কিন্তু ভুল করছিস রুদ্ধ, এমন করিস না বাবা। রুদ্ধ চাটা সম্পূর্ণ শেষ করে উঠে দাঁড়ালো, এগিয়ে ফুপির সম্মুখে দাঁড়ালো, ফোনটা পাঞ্জাবির পকেটে পুরে রেখে ছোট করে বলল, ধরে নাও তোমার ছেলে এই জীবনে প্রথম কোনো ভালো কাজ করতে চলেছে, তাকে মানাতে না পারলে আর কখনো একটু বাক্যও আউড়িও না ফুপি, যা কিছু ঘটুক আমি ওই মেয়েকেই চাই, বুঝতে পেরেছো? রুহানি বেগম ব্যথাতুর দৃষ্টিতে তাকালেন ভাইপোর পানে। এরপর আর ওনার কথা বলার সাহস বা ইচ্ছে কোনোটাই হলো না। রুদ্ধ ফুপির দৃষ্টি বুঝেও কিছু বলল না। তখন ওই পেছন থেকে রোনাকের স্বর ভেসে এলো, ভাইয়া তুই আর একটু ভেবে দেখ, এক ধর্ষিতা মেয়েকে। আমি বললাম, মুখে আর একবার ধর্ষিতা শব্দটা উচ্চারণ করিস তো ভুলে যাবো তুই আমার ভাই, খারাপ কিছু ঘটাতে আমাকে বাধ্য করিস না। ভাইয়ের কথার মাঝে বাধাস্বরূপ কঠোর স্বরে বলে উঠল রুদ্ধ। ফুপির সামনে থেকে সরে দরজার দিকে এগিয়ে গেল বাড়ি থেকে বেরোনোর জন্য। আবার পুনরায় একটু থেমে ভাইয়ের পানে না তাকিয়ে গমগমে স্বরে ভাইয়ের উদ্দেশ্যে বলে উঠল, আর হ্যাঁ, আমাকে জ্ঞান না দিয়ে নিজেকে নিয়ে ভাব, মেয়েদের সম্মান না করতে পারিস, অন্তত অসম্মান করিস না। আব্বু আম্মু আমাদের এমন শিক্ষা দেয়নি, আর ওই মেয়েটা তোর ভাবি হয়, তাই সম্মানের সহিত কথা বলবি তার সাথে, মাইন্ড ইট। বলেই আর এক পা দাঁড়ালো না রুদ্ধ, স্তব্ধ পায়ে বেরিয়ে গেল। ভাই যেতেই রুনাক রিরি করে উঠল। ছোট ছেলের ভাবগতিক দেখে এতক্ষণে নিশ্চুপে দাঁড়িয়ে থাকা নূরজাহান বেগম হতাশার শ্বাস ফেলে বলে উঠলেন, কেন রুদ্ধকে রাগিয়ে দিস বলতো? আর তুই বা রেগে যাচ্ছিস কেন? তুই বিয়ে করতে চাসনি তাতে আমি কিছু বলেছি? এখন তোর ভাই যদি বিয়ে করতে চাই তাহলে সমস্যা কোথায়? অন্তত ছেলেটা বিয়ে করছে এটাই অনেক। রুনাক বলল, তাই বলে এমন একটা মেয়েকে? মানছি মেয়েটা সুন্দর, কিন্তু চরিত্র। ছেলের কথা শুনতে রেগে গেলেন নূরজাহান বেগম, কঠোর স্বরে বললেন, জানি এসব মেনে নেওয়া অনেকের জন্য কষ্টকর, তবে ভুলে যাও না তোমার নিজের একটা বোন আছে, যদি তার সাথেও এমন কিছু ঘটতো, মেয়েটা নিশ্চয়ই স্বেচ্ছায় নিজেকে কলঙ্কিত করতে চায়নি, তাই ভেবেচিন্তে কথা বলবে। মাকে কঠোর স্বরে কথা বলতে দেখে আর কথা বলল না রুনাক, সিঁড়ি বেয়ে চলে গেল নিজ কক্ষের দিকে। নূরজাহান বেগম আর রুহানি বেগমও যে যার মতো অন্যান্য কাজে চলে গেল নীরবে। আর এদিকে শাড়ি ছেড়ে একটা সেলোয়ার কামিজ পরিধান করে বসে আছে নিজ কক্ষে বিছানায়। পাত্রপক্ষ যাওয়ার পর আর ঘর থেকে বের হয়নি সে। মনের মাঝে হাজারো প্রশ্ন খেলা করছে, কত চিন্তা ভাবনায় বিভোর তা যেন নিজেও বুঝতে ব্যর্থ হচ্ছে। মনের অস্থিরতা এক বিন্দু কমাতে সক্ষম হয়নি। কত সময় ধরে এভাবে বসে আছে তার ঠিক বোধহয় জানা নেই। তখন খোলা দরজা দিয়ে রুমে প্রবেশ করলেন আরাফ সাহেব। মেয়েকে ওভাবে বিছানার উপর বসে থাকতে দেখে এগিয়ে গেলেন, বসলেন মেয়ের পাশে। মেয়ের অস্থিরতা যে তিনি বেশ ভালোই বুঝতে পারেন। মেয়ের মাথায় একটা হাত রেখে ডেকে উঠল, আরু মা। আদ্রিজা পাশ ফিরে বাবার পানে তাকিয়ে আলতো হাসি ছুড়ে দিল। আরাফ সাহেব মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কি ভাবছো? আরু বলল, কিছু না আব্বু। প্রশ্নের জবাব দিয়ে চুপ করে গেল আদ্রিজা। বাবার থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে বলল, বিয়ে দেওয়াটা কি খুব জরুরি আব্বু? কেন বুঝো না তোমার মেয়েকে যে কেউ মন থেকে গ্রহণ করবে না, হয়তো কেউ দয়া দেখাতে পারে। মেয়ের কথায় বুকের কোথাও যেন ক্লেশ অনুভব করলেন আরাফ সাহেব। মনে পড়ল রুদ্ধর সেই আবদার আর যাওয়ার আগের সেই কথাগুলো। তিনি সত্যিই কি তার মেয়েটাকে মন থেকে মেনে নিবে না? কিন্তু ওনার যে মনে হলো ওই ছেলেটাই তার মেয়েটাকে আগলে রাখবে। তিনি মেয়েকে বুকে আগলে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, এমন করে বলতে নেই মা আমার, জীবনটাকে একটা সুযোগ দেওয়া উচিত। কে বলতে পারে একদিন অনেকটা সুখ এসে তোমার দরজায় করা নাড়লো। তাছাড়া আজীবন কি আর তোমার আব্বু থাকবে নাকি তোমাকে আগলে রাখার জন্য? কাউকে তো প্রয়োজন যে আমার মাটার দায়িত্ব নিবে, তাকে আগলে রাখবে। আদ্রিজা কোনো বাক্য বলল না। আরাফ সাহেব জানেন মেয়ে আর কিছু বলবেও না। তার মিষ্টভাষী চঞ্চল মেয়েটা যে 3 বছর যাবত মুখে তালা মেরে রেখেছে। তবে তিনি মেয়েকে ফের বললেন, তোমার কি এই ছেলেকে পছন্দ হয়েছে? তুমি রাজি এই বিয়েতে? তুমি যা বলবে তাই হবে। আদ্রিজা এক পেশে হাসলো। এই
এই বাবা না থাকলে হয়তো তার জীবনে এতদিন শেষ হয়ে যেত। বাবার জন্য বেঁচে আছে, বাবার ইচ্ছেতে বিয়ে করতে চাইছে, তার মতো মেয়েকে কেউ বিয়ে করতে চাইছে, এরপরও জিজ্ঞেস করছে যে তার মত আছে কিনা। কি জবাব দেওয়া উচিত তার? কোনো জবাব দেওয়ার পূর্বেই বাইরের হলরুম থেকে ভেসে এলো আদ্রিজার ভাইয়ের ব্যঙ্গাত্মক স্বর। ওর আবার মতামতের কি আছে? ওর মতো মেয়েকে এত বড় লোক বাড়ির ছেলে বিয়ে করতে চাইছে, এটা ওর 7 জন্মের ভাগ্য। ওর ভাগ্য দেখে তো আমারও হিংসা হচ্ছে। ছেলের কথা কর্ণগোচর হতে এর আগে ফেটে পড়লেন আরাফ সাহেব। সেই তখন থেকে নিজেকে রোধ করে রেখেছিলেন, এখন যেন তার ধৈর্যের বাহিরে। রক্তচক্ষু মেলে দরজার পানে তাকাতেই দেখলেন নিজের স্ত্রীকে দাঁড়িয়ে থাকতে, তা দেখে যেন আরো ফেটে পড়লেন। আদ্রিজা বাবার রাগ ঠাওর করতে পেরে বাবার হাত দুটো চেপে ধরে মাথা নেড়ে বুঝালো চুপ থাকতে। মেয়ের কারণে আরাফ সাহেব নিজেকে সামলানোর চেষ্টা চালালেন। স্ত্রীর উদ্দেশ্যে থমথমে কণ্ঠে বললেন, নিজের ছেলেকে সীমায় থাকতে বলো তমালিকা, না হলে খুব খারাপ হয়ে যাবে, মাথায় রেখো। আমার মেয়ের পিছনে যেন না লাগে। অনেক বলে ফেলেছে তখন থেকে। স্বামীর কথা শুনে তমালিকা বেগম চোখ ঘুরিয়ে একবার ছেলের দিকে তাকালেন, বিরক্ত হলেন ছেলের কাণ্ডে। ছেলেটা তার মানুষ হলো না। তবে ছেলের থেকে চোখ সরিয়ে পুনরায় স্বামীর পানে তাকিয়ে ভাবলেশীন ভাবে বলে বসলেন, মানছি ও সব বলে ঠিক করেনি, তবে ভুল তো কিছু বলেনি, সত্যিটা তো জানতেই হতো। আরাফ সাহেব দাঁত কিরমির করে উঠলেন, হিসিয়ে বললেন, ভালো মন্দ বোঝার মতো বিবেক তোমার আর তোমার ছেলের কখনো হবে না। তোমার কি মনে হয় আমি সব লুকিয়ে আমার মেয়ের বিয়ে দিতাম? কখনোই না। যাও এখান থেকে, নিজের ছেলেকে সামলাও। তমালিকা বেগম চলে গেলেন দরজার সম্মুখ থেকে। আদ্রিজার চোখ ভিজে উঠলো। তার জন্য আর কত অশান্তি হবে এই সংসারে, আর কি কি শুনতে হবে তাকে। বাবার বুকে চুপটি করে পড়ে রইল চোখের জল আড়াল করে। আরাফ সাহেব একটু শান্ত হয়ে পুনরায় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এসব কথায় কান দিও না আম্মু, তুমি বলো তো কি মতামত তোমার? আদ্রিজা একটিবার স্মরণ করলো তাকে প্রথমবার সম্মান দিয়ে কথা বলা সেই কৃষ্ণাঙ্গের ন্যায় পুরুষটার মুখখানা। বাবার উদ্দেশ্যে শান্ত কণ্ঠে জবাব দিল, তোমার যা সঠিক মনে হয় আব্বু, আমার কোনো সমস্যা নেই, শুধু আমার জন্য তোমাকে যেন অসম্মানিত না হতে হয় আব্বু। মেয়েটার সুখই যেন ওনার সুখ। ওনার কেন জানি মনে হলো মেয়েটা তার ঠিক মানুষের কাছেই যাচ্ছে। ভেবে আনমনে বলে উঠলো আরাফ সাহেব, চিন্তা করো না আম্মু, এবার সব ঠিক হয়ে যাবে। দেখে নিও সে তোমার জীবনে এক টুকরো সুখ হয়ে ধরা দিবে, তোমার জীবন নতুন করে রাঙিয়ে দিবে। তমসায় ঘেরা ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত সড়ক বেয়ে এগিয়ে চলেছে একটা মার্সিডিজ বেঞ্চ, আর এদিকে তমসায় ঘেরা ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত সড়ক বেয়ে এগিয়ে চলছে একটা মার্সিডিজ বেঞ্চ। গাড়ির ফ্রন্ট সিটে গা এলিয়ে বসে আছে রুদ্ধ, নয়ন যুগল অবরুদ্ধ, কপালের উপর একটা হাত তুলে রাখা। কাজ দ্রুত শেষ করে পার্টি অফিস থেকে একটু দ্রুতই বাড়ির পথে রওনা হয়েছে। ড্রাইভিং সিটে বসে আছে রুদ্ধর বিশ্বস্ত সহচরী ভাই সমতুল্য তার ডান হাত নাসিম। লুকিং গ্লাসে বড় ভাই সমতুল্য বসের এভাবে নীরবে বসে থাকতে দেখে নাসিম ভ্রু কুঁচকালো। গাড়ির গতিবেগ কিছুটা স্লোথ করে বলল, বিকেল থেকে এভাবে চুপ আছো কেন ভাই? শরীর খারাপ লাগছে নাকি কিছু হয়েছে? নাসিমের কণ্ঠস্বর পেয়ে রুদ্ধ কপাল থেকে হাত সরিয়ে ঠিকঠাক হয়ে বসলো। নিজেকে স্বাভাবিক করে নাসিমের পানে তাকিয়ে বলল, একটু সময় নীরব থাকলেই তোর মনে হয় আমি ঠিক নেই? তুই কি আমার বউ লাগিস যে তোর সাথে সবসময় পুটুর পুটুর করবো? এমন জবাব পেয়ে নাসিম তবদা খেলো না, কারণ আর কারোর সাথে যেমন করেই হোক তার সাথে নেতামশাই এমন করেই কথা বলে। তাই নাসিম মুচকি হেসেই বলল, আমি তোমার বউয়ের থেকে বড় কিছু, বুঝলে? আর তুমি আমার সামনে চুপ থাকলে ভালো লাগে না। নাসিমের জবাব পেয়ে রুদ্ধ কিছু একটা ভেবে আকস্মিক বলে উঠলো, দ্রুত তোর ভাবি আসতে চলেছে রে, বিয়ে করছি আমি। আকস্মাৎ গাড়িখানা ঝাঁকি মেরে থেমে গেল। রুদ্ধ তাল সামলাতে না পেরে ঝুঁকে পড়লো কিছুটা, নিজেকে স্বাভাবিক করে ধমকে উঠলো। তারপর বলল, তুই কি আমাকে বিয়ের আগেই মারার ধান্দা করছিস? এসব ভুলেও ভাববি না বলে দিলাম, সাবধানে গাড়ি চালা। নাসিম আশ্চর্য চোখে তাকিয়ে আছে রুদ্ধর পানে, অবাকতার মাঝেই বলে উঠলো, তুমি এই বয়সে সত্যিই বিয়ে করবা ভাই? সত্যি? রুদ্ধর চোখ বড় বড় হয়ে গেল। ধমকের স্বরে বলল, এই বয়স বলতে কি বোঝাচ্ছিস তুই? আমাকে কি তোর বুড়ো মনে হচ্ছে? ধমক খেয়ে নাসিমের সম্বিত ফিরল। সম্মুখে ফিরে পুনরায় গাড়ি স্টার্ট করে মুচকে এসে বলল, তা একটু বয়স তো তোমার হয়েছে, তবে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ভালোই করেছো, না হলে কিছুদিন পর আর তোমাকে কেউ মেয়েও দিত না, আন্টিও আবার খুশি হয়ে যাবে। তা মেয়ে কি ঠিক নাকি ভাবি খুঁজতে হবে? রুদ্ধ পুনরায় শরীরখানা এলিয়ে দিল সিটে, ঠোঁট বাঁকিয়ে বলল, শুন, মেয়েরা আমার জন্য এখনো পাগল, বুঝলি? তোর ভাইয়ের মোটেও বয়স হয়নি, আর তোর কষ্ট করে ভাবি খুঁজতে হবে না, সব ঠিক হয়ে আছে, শুধু বরযাত্রী যাওয়ার জন্য তৈরি থাকিস। নাসিম বলল, তুমি সত্যিই বিয়ে করছো ভাই? রুদ্ধ বলল, করছি। কথাটা অবিশ্বাস করার মতো আর কোনো কারণ দেখলো না, কিছুটা অবাকও বটে, তবে অনেক খুশিও। খুশি মনে আওড়ালো নাসিম, যাক, ফাইনালি তুমি সব ভুলে বিয়েতে রাজি হয়েছো, আমি খুব খুশি ভাই। আর কোনো জবাব দিল না রুদ্ধ, পুনরায় কোনো ভাবনায় বিভোর হলো। সময় পেরোতেই গাড়িখানা এসে থামলো মেঘমহল মানে রুদ্ধদের বাড়ির সম্মুখে। চলে এসেছে বুঝতে পেরে ভাবনা থেকে বেরিয়ে গাড়ি থেকে নেমে দরজায় দাঁড়ালো রুদ্ধ। নাসিমের উদ্দেশ্যে নির্দেশ দিল, গাড়ি পার্ক করে ভেতরে আয়, আজ এ বাড়িতেই থেকে যা। নিজের কথা শেষ করে ভেতরে চলে গেল রুদ্ধ। নাসিম নির্দেশ মোতাবেক গাড়ি পার্ক করে নিজেও প্রবেশ
প্রবেশ করলো বাড়ির ভেতরে। রুদ্ধ নিজের রুমে এসে শুরুতে ফ্রেশ হয়ে এলো। শুভ্র পাঞ্জাবির পরিবর্তে শরীর জড়ানো এক কালো রঙের টি শার্ট আর একটা ধূসর রঙের ট্রাউজার। ফোনে একটা নোটিফিকেশনের শব্দ হতেই ফোনটা হাতে নিয়ে স্ক্রল করা শুরু করলো। তখন ওই দরজা থেকে একটা চিকন উচ্ছ্বাসিত মেল ঈশ্বর ভেসে এলো। বড় ভাইয়া ফ্রি আছো? ভেতরে আসবো? স্বর শুনে দরজার পানে তাকিয়ে নিজের প্রাণপ্রিয় ছোট বোনকে দেখতে পেয়ে হাতের ইশারায় কাছে ডেকে পাঠালো রুদ্ধ। ভাইয়ের সম্মতি পেয়ে ছোট রায়া দৌড়ে ভাইয়ের নিকটে এসে ব্যতিগ্রস্ত হয়ে বলল, শুনেছি তুমি বিয়ে করছো। সত্যি ভাইয়া? ভাবি দেখতে কেমন? কথা বলেছো ভাবির সাথে? নাম্বার এনেছো ভাবির? এনে থাকলে আমার সাথে একটু কথা বলিয়ে দাও প্লিজ। ছোট বোনের এক নাগারে এত কথা বলতে দেখে শান্ত কণ্ঠে রুদ্ধ বলল, একটা একটা করে জিজ্ঞেস করবা, কষ্ট হয়ে যাবে তো। ভাইয়ের সাবধান বাণী শুনে রায়া মিষ্টি এসে বলল, তুমি আগে উত্তর দাও তো, বলো তো ভাবি আমাদের থেকে সুন্দর কিনা। বোন যে জবাব না পাওয়া পর্যন্ত থামবে না তা ভালোই জানে। বোনের নাকের ডগায় আলতো চাপ প্রয়োগ করে জবাব দিল রুদ্ধ, ভাবি দেখতে সুন্দর, তবে আমার বার্ডের থেকে বেশি নয়, আমার বার্ড সবার থেকে সুন্দর। ভাইয়ের প্রশংসা শুনে রায়া আরো হেসে কোটি কোটি হলো। গিয়ে ভাইয়ের বিছানায় বসে বলল, তাহলে ভাবিকে দেখাও আর কথা বলিয়ে দাও। ওই ভীত উদাসীন মুখখানা যেন চোখের সম্মুখে ভেসে উঠল। মেয়েটা যে কথাই বলতে চায় না। জ্যোৎস্না ছবিতের ন্যায় হয়ে যেন আরো সমস্ত কিছু তমসায় আচ্ছন্ন হয়ে আছে। ওই তমসা যে মেয়েটার সাথে বড়ই বেমানান ভেবে জুড়ে একটা শ্বাস নিল রুদ্ধ। আলতো হেসে বোনের উদ্দেশ্যে বলল, তার ছবি আপাতত নেই, নাম্বারও নেই। এর পরের বার যখন যাবো তাদের বাড়ি, তখন আমার বাটকে সঙ্গে করে নিয়ে যাব, কেমন? অভিনয় শুনে মনটা খারাপ হলেও সঙ্গে নিয়ে যাবে শুনে বারবার খুশিতে মাথা নেড়ে সাই জানালো। উঠে দাঁড়িয়ে ভাইয়ের হাতখানা পাকড়াও করে রুম থেকে বেরোতে বেরোতে বলল, তাহলে নিচে চলো, খাবে তুমি, আমিও খাবো আমার ভাইয়ের সাথে। এ বাড়িতে একমাত্র রায়া ব্যতীত কারো সাহস নেই যে রুদ্রর হাত ধরে দূরে থাকা সাবলীল ভাবে কথা বলতে পারে। আর রায় একমাত্র সদস্য যার সাথে রেগে গেলেও কখনো উচ্চ আওয়াজে কথা বলে না রুদ্ধ। যেমন এখন বোনের আবদারে বাক্যহীন বোনের সাথে হেসে নিচে নামলো। বোনের পাশের চেয়ারটাতে বসলো। 1 মিনিট খাবার বেড়ে দিতেই নিজেই বোনের মুখের সামনে খাবার তুলে ধরলো। বোনটা তার থেকে প্রায় 16 বছরের ছোট। বয়স সবেমাত্র 17-এর কোঠায় ঠেকেছে মেয়েটার। কিছুদিন পূর্বে এসএসসিতে উত্তীর্ণ হয়েছে। ইন্টার প্রথম বর্ষে ভর্তি হয়েছে। তবে অনেকটা বুঝদার মেয়ে, অনেকটা চঞ্চল আর বড় ভাইয়ের আদরের দুলালি। দু ভাইয়ের খাওয়ার মাঝে বাকি সবাই নিচে নেমে এলো। নাসিমও এসে বসলো। এ বাড়িতে রুহানি বেগমের এক ছেলে আর এক মেয়ে তারাও থাকে। তারাও এসে বসলো খেতে। সবাই একসাথে দেখে রাশিদুল কাদের বলে উঠলেন, সবাই যখন একসাথে আছো তাহলে এখন ও বাড়িতে কল করে কথা বলে নিলে কেমন হয়? সবাই মিলে একটা ডেট ফিক্স করে নেওয়া যাবে। তার স্ত্রী বলল, ঠিক বলেছেন, তাই করুন। নিজের স্ত্রীর সম্মতি পেয়ে রাশিদুল সাহেব ফোন বের করে কল লাগালেন আরাফ সাহেবের নিকট। রুদ্ধর ভ্রুতে ভাঁজ পড়লো। মন যেন বলে উঠলো, এখনো ডেট ফিক্স করেনি। তবে মুখে কিছুই বললো না। বোনকে নীরবে খাওয়াতে থাকলো। দীর্ঘ সময় ধরে বাপ মেয়েতে মিলে গল্পে মশগুল দুজন। সেই আড্ডায় ব্যাঘাত সৃষ্টি করতে হঠাৎ ফোন বেজে উঠতে আরাফ সাহেব ফোন হাতে নিয়ে নাম্বার চেক করলেন। তবে চিনতে ব্যর্থ হলেন নাম্বারটা। রিসিভ করে পরিচয় পেতেই চিনতে সক্ষম হলেন। কুশল বিনিময় করে বাকি কথা আগালেন পরস্পর। বাবার কথা শুনে আদ্রিজার বুঝতে অসুবিধা হলো না কারা কল করেছে। অস্থিরতা যা একটু বাবার কারণে চাপা পড়েছিল তা পুনরায় বেড়ে দ্বিগুণ হলো। এপাশ থেকে রাশিদুল কাদের বলে উঠলেন, ছেলে চাচ্ছে দ্রুত বিয়ে সারতে, তো এই শুক্রবার হলেই তো ভালো হয়, এতে আপনাদের কোনো সমস্যা নেই তো ভাই? এত দ্রুতই তাই বলে একটু চিন্তিত হলেন আরাফ সাহেব। চিন্তার স্বরেই বললেন, একটু বেশি দ্রুত হয়ে যায় না? আমার তো সবকিছু ম্যানেজ করতে হবে। লাউড স্পিকারে থাকায় হবু শ্বশুরের কথা শুনতে পেয়ে রুদ্ধ ইশারায় বাবাকে কিছু বলতেই রাশিদুল সাহেব বললেন, সেসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, যা আয়োজন করার আমরা করে নিব, আপনি শুধু মেয়েটা রেডি রাখবেন। আরাফ সাহেব কি জবাব দিবেন বুঝলেন না। বেশি দ্রুত হয়ে যায় কিছুটা, তবে এতটা সমস্যাও নেই উনার। তবুও মেয়ের মুখ পানে তাকালেন মেয়ের সম্মতির আশায়। লাউড স্পিকারে না থাকলেও কাছাকাছি থাকায় আর সাউন্ড কিছুটা বেশি থাকায় আদ্রিজা নিজেও অপাশের সব কথাই শুনতে পেয়েছে। বাবার তাকানোতে ঠিক বুঝতে পেরেছে বাবা কি জানতে চাই। আদ্রিজা জবাব স্বরূপ ছোট করে বলল, আমার কোনো সমস্যা নেই আব্বু, শুধু তাদের বলে দাও কোনো জমজমাট আয়োজন যেন না করে, কোনো আয়োজন না করলেই ভালো হয়। আরাফ সাহেব হতাশ হলেন মেয়ের জবাব শুনে। মেয়েটা সর্বদা সবার থেকে নিজেকে আড়াল করতে ব্যস্ত। হয়তো তিনি না থাকলে মেয়েটা বিয়ে করতেও রাজি হতেন না কখনো। ছোট করে বলা সত্ত্বেও এপাশে উপস্থিত রুদ্ধ বা তার পরিবারের কান অব্দি পৌঁছাতে অসুবিধা হলো না কথাটা। নিজের হবু স্ত্রীর আবদার শুনে রুদ্ধ আড়ালে কিঞ্চিত এসে নিজেই উচ্চ আওয়াজে তবে শান্ত কণ্ঠে উচ্চারণ করলো, যাতে হবু বউ আর শ্বশুর দুজনেই শুনতে সক্ষম হয় তার ইচ্ছে। তারপর বলল, উনাকে বলে দিবেন আঙ্কেল, এমপি রুদ্রাফি কাদের রুদ্রর বিয়ে চুপিসারে হতে পারে না। ধুমধাম করে বিয়ে করে ওনাকে এ বাড়িতে নিয়ে আসবে এই নেতা। আয়োজন হবে আর তাকে আমার জন্য বউ সাজতে হবে। সবশেষে তাকে আমারই হতে হবে। আর এদিকে ঢাকার গুলশানে অবস্থিত আলিশান মেঘমহল নামক মঞ্জিলে নেমেছে যেন খুশির ঢল। তা বোধহয় হওয়ারই কথা। বাড়ির বড় ছেলে বিয়ে করছে বলে কথা। মেঘমালার কর্তা ছিলেন রফিকুল কাদের, যিনি গত হয়েছেন আরো অনেক বছর পূর্বে। ওনার 2 ছেলে, বড় ছেলে রাশিদুল কাদের আর ছোট ছেলে রামিদ কাদের, যে একজন পুলিশ কমিশনার। তবে তিনি বড় মরিয়ম বেগম আর যমজ 2 ছেলে সন্তানদের নিয়ে ঢাকার বাইরেই থাকেন। খুলনা জেলায় তার পোস্টিং। রাশিদুল কাদেরের একটাই বোন, যে তাদের সন্তানদের নিয়ে এবাড়িতেই থাকেন, যার স্বামী গত হয়েছেন প্রায় 5টা বছর আগে। তারপর থেকে
মেঘমহলই তাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। যদিও তাদের নিজেদের বাড়িও আছে, আর রাশেদুল সাহেবের 2 ছেলে 1 মেয়ে। মেঘমহলের সদস্য এক ওজনই। মেঘমহল যেন একটা শান্তির নীড়, তবে তা এবারের একমাত্র কন্যার জন্যই যেন। মেয়েটা সারাক্ষণ বাড়িটাকে মাতিয়ে রাখতে তৎপর। এই যেমন ভাইয়ের বিয়ে উপলক্ষে সারা বাড়ি নেচে গিয়ে বেড়াচ্ছে, যেন ভাইয়ের বিয়েতে সেই সবচেয়ে বড় খুশি। সময় অল্প হওয়াতে সবাই বিভিন্ন কাজ শুরু করে দিয়েছে। বাড়ি সাজানো থেকে শুরু করে সমস্ত আয়োজন প্রায় শেষ হতে চলেছে এই অল্প সময়েই। মাঝে কেটেছে একটা দিন, আজ বুধবার। মাঝে একটা দিন পেরোলেই বাড়ির ছেলের বিয়ে। এ নিয়ে তোড়জোড়ের শেষ নেই, যে যার মতো কাজ নিয়ে ব্যস্ত। আত্মীয় স্বজন হয়তো কাল থেকে আসতে শুরু হবে। সকাল এখন 9:30 বোধ হয়। রুদ্ধ সিঁড়ি বেয়ে এসে দীর্ঘাকৃতির হলরুমে আসতে চোখে বিঁধল আদরের বোনের হাসি খুশি মুখখানা। বোনটা সোফায় বসে কিছু খেতে ব্যস্ত। রুদ্ধ পার্টি অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছে, তবুও কিছুটা সময় আছে বিদায় বোনের পাশে গিয়ে বসলো। ভাইকে দেখে রায়া মুখের হাসি প্রসারিত করে হাতে বাঁধা বাটিটা সম্মুখে নিয়ে এগিয়ে ধরলো। রুদ্ধ বাটিতে পপকর্ন দেখতে পেয়ে সেখান থেকে কিছু নিয়ে মুখে পড়লো। বোনের উদ্দেশ্যে ছোট করে বলল, আজ কলেজ নেই আমার বার্থডে। বড় ভাইয়ের প্রশ্ন শুনে রায়ান দুহাত তুলে আঙ্গুল দেখিয়ে প্রসন্ন হেসে জবাব দিল, বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে 10 দিনের ছুটি এই মেঘবতীর, যেটা আজ থেকে শুরু হয়েছে। তারপর বলল, আচ্ছা তা 10 দিন বেশি হয়ে গেল না? কলেজে এত বন্ধ করতে নেই বার্ট। রায়া বলল, ঠিক আছে, তোমার রিসেপশনের পর্যন্ত ছুটি নিলাম। কথা শেষ করে আবারও হাসলো রায়া। রুদ্ধ আর কথা বাড়ালো না। দুই ভাই বোন যখন খেতে ব্যস্ত তখন সেখানে এসে উপস্থিত হলেন নূরজাহান বেগম। নিজের কিছু কাজ শেষ করতে করতে তিনি ছেলের উদ্দেশ্যে বললেন, ধুমধাম করে বিয়ে যখন করতে চাইছিস তখন সবকিছু ঠিকভাবেই করিস, কোনো কিছুতে যেন কমতি না থাকে। একদিন নিজের কাজ বন্ধ রাখ। মায়ের কথায় ভ্রু কুচকালো রুদ্ধ। ভাবুক হয়ে বলল, বিয়েতে কবুল বলা ছাড়া আমাকে আর কোন কাজে লাগবে যে আমার কাজ স্থগিত রাখবো? ছেলের প্রশ্ন কর্ণপাত করতেই নূরজাহান বেগম কাজ বাদ রেখে ছেলের পানে ঘুরে তাকালেন। তেসরা কণ্ঠে বললেন, বিয়েতে কবুল বলা ছাড়াও আরো অনেক কাজ থাকে, সেসব না করলেও নিজের বউয়ের জন্য গহনাগাটি পোশাক এসব তো কিনতে যেতেই পারিস। ভালো হয় মেয়েটাকে সাথে নিয়ে এসব কিনে আনা, কিন্তু মেয়েটা যেতে রাজি হবে কিনা কে জানে। শেষ বাক্যখানা কিছু মন খারাপের স্বরে বললেন নূরজাহান বেগম। মায়ের বলা কথাগুলো শ্রবণ করে রুদ্ধ কিছুটা ভাবুক হলো। কিছু ভেবে বোনের দিকে ছুটে ঝুঁকে বসলো। তারপর বলল, আমার বাট কি এখন তার ভাবিকে দেখতে যেতে চায়? ভাইয়ের বলা কথাখানা বুঝতে চঞ্চল রায়ের ক্ষণকাল সময় লাগলো না। হাতের বাটি রেখে দিয়ে উপরের দিকে দৌড় লাগিয়ে উচ্ছ্বসিত স্বরে বলে উঠল, আমাকে মাত্র 1 মিনিট দাও ভাইয়া, আমি 2 মিনিটে তৈরি হয়ে আসছি। বোনকে দৌড়ে যেতে দেখে রুদ্ধ সাবধানে বাণী ছুড়ে দিয়ে বলল, আস্তে দৌড়া বাট, পড়ে যাবি তো। ভাইয়ের কথা একদম আমলে নিল না সপ্তদশী কন্যা রায়া। রুদ্ধ তা দেখে হতাশার শ্বাস নির্গত করলো। পাশ থেকে তার মা পুনরায় বলে উঠল, তুই কি এখনই ও বাড়িতে যেতে চাইছিস মেঘকে নিয়ে? রুদ্ধ বলল, হুম। ছোট এক শব্দের জবাব দিল রুদ্ধ। তারপর নিজের ফোনটা হাতে নিয়ে তাতে মনোনিবেশ ঘটালো। নূরজাহান বেগম আর কথা বাড়ালেন না। সময় 10 মিনিটের মতো বেরিতে হতে রায়া নিচে এসে ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলে উঠল, ভাইয়া আমি রেডি, চলো। রুদ্ধ ফোনটা রেখে বোনের পাশে তাকালো। উঠে বোনের ছোট হাতখানা নিজের হাতের আজলাই নিয়ে দরজার দিকে অগ্রসর হতে হতে বোনকে উদ্দেশ্য করে বলল, আমার বাট তো বেশ সেজেগুজে এসেছে তার ভাবিকে দেখার জন্য। তা আমারও কি পাঞ্জাবি চেঞ্জ করে অন্য কিছু পরে সেজেগুজে আসা উচিত? পছন্দ না হলে যদি বার্ডের ভাবে আমাকে প্রত্যাখ্যান করে দেয়। ভাইয়ের কথা শুনে রায়ান খিলখিল করে হেসে উঠল। ভাইয়ের সহিত পায়ে পা মিলিয়ে চলতে চলতে প্রত্যুত্তরে বলল, চিল ভাইয়া, তোমাকে এই পাঞ্জাবিতে পুরো হিরো লাগছে। কারে তো বুকের ফাটা যায় আমার ভাইকে প্রত্যাখ্যান করবে? রুদ্ধ বলল, বাহ, ভাইয়ের প্রতি দেখছি অনেক কনফিডেন্ট আমার বার্ডের, দেখা যাক আজ কি হয়। জবাবে শুধু প্রসন্ন হাসি উপহার দিল রায়া। রুদ্ধ বোনকে নিয়ে গাড়িতে চড়ে বসলো। ফোন বের করে কাউকে কল দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে ছুট লাগালো নিজেদের গন্তব্যের দিকে। আর এদিকে এহসান বাড়িতে চলছে বিয়ের তোড়জোড়। পাত্রপক্ষের মতো এলাহি আয়োজন করতে সক্ষম না হলেও কমও করছেন না আরাফ সাহেব। একটা মাত্র মেয়ে ওনার, যতদূর সম্ভব করতে চান তিনি। যদিও মেয়েটা বারবার বারণ করেছে এসব করতে, কিন্তু পাত্রপক্ষ জোর দেখালে কি না করে উপায় আছে? এই যে বাড়ি সাজানোর লোকগুলোকেও পাঠিয়েছে ও বাড়ি থেকে, এখন কি তাদের ফেরত পাঠিয়ে দেওয়া উচিত হবে? তাই এক্ষেত্রে আর মেয়ের কথা আমলে নেননি আরাফ সাহেব। এ বাড়িতে আত্মীয় স্বজন খুব একটা নেই, যা আছে হয়তো বিয়ের দিন আসতে পারে, আর মামা বাড়ির লোকজন হয়তো বা কাল আসতে পারে। মেয়ের বিয়ে উপলক্ষে তমালিকা বেগমের ততটা উচ্ছ্বাস নেই, আবার মুখ বুঝে পড়েও নেই। কলঙ্কিনী মেয়ের বিয়ে হচ্ছে এত ভালো ঘরে, এটা তো স্বস্তির বিষয়। তা নিয়ে একটু খুশি আছেন বটে তিনি, কিন্তু আদ্রিজার একমাত্র ভাই তমালের কোনো হপিতেশ নেই এই বিয়েতে। কোনো কাজেও দেখা যাচ্ছে না তাকে, যদিও এখন তেমন একটা কাজ নেই। সকালের নাস্তা শেষ করে নিজের রুমে বসে একটা উপন্যাসের মাঝে ডুবে আছে আদ্রিজা। আরাফ সাহেব লোকদের দেখিয়ে দিতে ব্যস্ত কেমন করে সাজাতে হয়। ওনার তদারকির মাঝে বাড়ির দোরগোড়ায় এসে থামলো একটা কালো রঙা গাড়ি। আরাফ সাহেব উৎসুক দৃষ্টিতে সেদিকে তাকাতেই দেখতে পেলেন নিজের হবু মেয়ে জামাইকে। এবেলায় ছেলেটাকে দেখে কিছুটা আশ্চর্য হলেন তিনি। ভাবনার মাঝে গাড়ি থেকে নেমে এলো রায়া, আর ড্রাইভিং সিট থেকে নাসিম বেরিয়ে এসে রুদ্ধর পাশে দাঁড়ালো। রুদ্ধ এগিয়ে এসে শ্বশুর মশাইকে সালাম দিয়ে বোন আর ভাই স্বরূপ অ্যাসিস্ট্যান্টের পরিচয় করিয়ে দিতে বলল, এ আমার ছোট বোন রায়া কাদের মেঘ, আর এ আমার আরেক ছোট ভাই নাসিম। নাসিম আর রায়া
রায়া দুজনে সালাম জানালো আরাফ সাহেবকে। রায়া ভাইয়ের কাছাকাছি দাঁড়িয়ে ফিসফিস করে বলে উঠলো, ও ভাইয়া, এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ভাবি কই, দ্রুত দেখাও। বোনের ব্যস্ততা দেখে রুদ্র আরাফ সাহেবের উদ্দেশ্যে পুনরায় বলল, আদ্রিজার সাথে একটু কথা বলা যাবে আঙ্কেল? আমার মা বলেছিল ওনাকে নিয়ে একটু কেনাকাটা করতে যেতে, নিয়ে যেতে পারি কি? মেয়ের সাথে দেখা করতে এসেছে বুঝতে পেরে আরাফ সাহেব ব্যতিগ্রস্ত হয়ে বললেন, হ্যাঁ বাবা, চলো তোমরা ভেতরে। আদ্রিজা মায়ের সাথে দেখা করবে, তবে মেয়েটা বাইরে যেতে বোধহয় রাজি হবে না, কোথাও যায় না তো। শেষ কথাগুলো বলতে গিয়ে গলার স্বর নিচু হয়ে এলো আরাফ সাহেবের। রুদ্র শান্ত স্বরে বলল, আমি যদি তাকে নিয়ে যাই তাহলে আপনাদের কোনো সমস্যা নেই তো আঙ্কেল? মেয়েটা বাইরে বেরিয়ে সব ঘুরে ফিরে দেখলে ওনার কিসের সমস্যা? বরং এতে তিনি সবচেয়ে বেশি খুশি। মেয়েটা তো এক্সাম দেওয়ার সময় ছাড়া বাড়ি থেকে বেরোই হয় না, বলতে গেলে ঘর থেকে বেরোই হয় না। হয়তো পড়াশোনাও ছেড়ে দিতে রাজি যদি তিনি জোর না করতেন। ভেবে দীর্ঘশ্বাস ফেলে সবাইকে নিয়ে ঘরের দিকে আগাতে আগাতে উচ্চস্বরে বলল, তুমি নিয়ে যেতে পারলে আমিই বেশি খুশি হব বাবা। আমিও চাই মেয়েটা তার বিয়ের জিনিসগুলো নিজে পছন্দের কিনুক, মেয়েটা আমার খুশি হোক। জবাবে আর কিছু বলল না রুদ্ধ। আশেপাশে চোখ ঘুরিয়ে কিছু চাক্ষুষ করলো, তবে আদ্রিজার ভাইকে কোথাও দেখতে পেল না। বসার ঘর পর্যন্ত এসে নাসিমের উদ্দেশ্যে বলল, তুই এখানে বস, আমরা দেখা করে তাকে সাথে নিয়ে আসছি। নাসিম বসের আজ্ঞা মেনে বসে পড়ল। রুদ্ধ বোনকে নিয়ে এসে দিনের চেনা রুমটার দরজার সম্মুখে এসে দাঁড়ালো। তাতেই দেখতে পেল মেয়েটা চেয়ারে বসে পড়তে ব্যস্ত। রুদ্ধ আলতো ঝুঁকে চোখের ইশারায় দেখিয়ে দিয়ে বোনের উদ্দেশ্যে ফিসফিসিয়ে বলল, ওই যে বসে আছে ওটা তোর ভাবি, পরিচয় করে আয়। রায়ান ভাইয়ের পানে তাকিয়ে মুচকি হাসি ছুড়ে দিয়ে দৌড়ে গিয়ে উপনীত হলো আদ্রিজার পাশে। সময় ব্যয় না করে উচ্ছ্বাসিত স্বরে বলে উঠল, আরে ভাবি, দ্রুত এদিকে তাকাও, তোমাকে আগে দেখি, সেই কখন থেকে অপেক্ষা করছি। বইয়ের মাঝে এত মগ্ন ছিল যে আকস্মাৎ কানের নিকট কারো স্বর শুনতেই কেঁপে উঠল আদ্রিজা। ঘুরে পাশা তাকাতে একটা কিশোরী মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলো, তবে চিনতে ব্যর্থ হলো। ভয় পাওয়ার কারণে নিজের বুকে থুতু ছিটালো। তা দেখতে পেয়ে রায়া বাচ্চামা স্বরে বলল, ইস ভাবি, তুমি তো দেখছি খুবই ভীতু। আমি তো ছোট হলেও অনেক সাহসী, ঠিক আমার ভাইয়ার মতো। এত ভীতু হলে কিন্তু তোমাকে আমার সাথে একটু মানাবে না ভাবি। চিনতে সক্ষম না হলেও বারবার ভাবি বলাতে বুঝলো এটা তার হবু স্বামীর বোন হয়তো। মেয়েটা তার থেকে অনেকটা ছোটই হবে। ভাবি শব্দটা শুনে বুকের ভেতর কেমন করে উঠলো। মেয়েটার উচ্ছ্বাসিত ভাব দেখে কিঞ্চিত হাসি ফুটিয়ে তুললো অধর কোণে। কিছু জিজ্ঞেস করবে তার পূর্বে রায় ভাবিকে ভালো করে দেখে নিয়ে নিজে জুড়ে বসে বলল, মাশাআল্লাহ, আমার ভাবি তো সেই সুন্দর, একেবারে পরীদের মতো।